to inspire fear and fury. Be careful, or you might fall flat on your face. What about you, the Wizard of the Kremlin? I'm interested in winning the Nobel Peace Prize. ক্রেমলিনের অন্ধকার করিডোরে ফিসফিসানি। রাত তখন অনেক গভীর। হয়তোবা আমি আপনি তখন আরামের ঘুম ঘুমাচ্ছি, কিন্তু শহর যেন বড়। কোন শহর? মস্কো। রাশিয়া সেই মস্কো যেন বরফের চাদরে মোড়া এক বিশাল নিঃশব্দ থিয়েটার। আপনি থিয়েটারে গিয়েছেন, প্লে শুরু হওয়ার আগে আপনি যখন বসে থাকবেন, অনেক বড় থিয়েটার রাখবে, কারণ তখন কোনো দর্শক থাকে না। ঠিক সেই রাতের এই অবস্থা হয়েছিল। কিন্তু ক্রেমলিনের দেয়ালের ভেতরে নীরবতা মানেই ঝড়ের পূর্বাভাস। কোনো একটা ঝড় আসছে। ঝড় আসার আগে প্রকৃতি যেমন শান্ত থাকে, নীরব থাকে, ঠিক সেই বরফের মতো ঠান্ডা হাওয়া লাল দেয়াল বেয়ে নেমে আসছে। ঠান্ডা হাওয়াটা আপনার দেয়াল বেয়ে চুয়ে চুয়ে বেয়ে আসছে। ভেতরে ওভাল আকৃতির সেই গোপন কনফারেন্স রুম, যেখানে আলো সবসময় লাল, কারণ এখানে সিদ্ধান্ত হয় রক্তপাতের, মানচিত্র বদলের আর সাম্রাজ্যের। The Americans, I treat me like I'm the president of Finland. ঠান্ডা আলোয় বসে আছেন ভ্লাদিমির পুতিন, দুনিয়া যাকে ডাকে দ্য লাস্ট এম্পায়ার নামে। চোখ দুটো তারিখের উপর রাখা রং উঠে যাওয়া এক পুরনো সোভিয়েত মানচিত্রের দিকে। সেই মানচিত্র যেন তার নিজের জীবনের অসমাপ্ত উপন্যাস, এক একটি রেখা, এক একটি স্মৃতি, এক একটা রংচটা সীমান্ত, এক একটা হারানো ভূমির আর্তনাদ, এক একটা ছোট আঁচড়, এক একটা অসম্পূর্ণ স্বপ্ন। রুমে অন্য কেউ নেই, তিনি একা বসে আছেন আর ভাবছেন ভবিষ্যতে তিনি কি করবেন। খেলাটা কিন্তু তার মাথায় জমে উঠেছে, এখন সেটা পরীক্ষা নাগারে আছে, তারপরে যেটা বাড়াবে ব্যাটেল ফিল্ডে। Великой Победы! Ура! শুধু মানচিত্র, নিঃশ্বাস আর ভবিষ্যতের অদৃশ্য ভার। হঠাৎ পুতিনের আঙুল থেমে যায় মানচিত্রের উত্তর পশ্চিম একটি কোণে। তিনি ধীরে ধীরে চেয়ারের পিঠ হেলান দেন। আপনি মাঝে মাঝে টায়ার্ড হয়ে গেলে যেভাবে একটু আরাম দেন চেয়ারে বসে, ঠিক সেই রকম পুতিনও সেই ভঙ্গিমায় ছিল। চোখে সেই অদ্ভুত ঠান্ডা হাসি, যা দিয়ে তিনি যুদ্ধ ঘোষণা করেন। এই যে ঠান্ডা হাসিটা বললাম, আপনি কখনো টাইগারের চোখটা লক্ষ্য করেছেন? স্থির হয়ে তাকাবেন, তার চোখ কিন্তু অনেক কথা বলে, কিন্তু শিকারের দিক থেকে এক ফোঁটাও নাড়ায় না। তার সামনে আজ রাতে আছে শুধু একটি প্রশ্ন, এবার কার পালা? তোমার না তো? কক্ষের ভেতরে ফিসফিসানি নেই, শব্দ নেই, কিন্তু দেয়াল যেন কাঁপতে থাকে অদৃশ্য উত্তেজনায়। মনে হয় মানচিত্র যেন শ্বাস নিচ্ছে, অপেক্ষা করছে পরবর্তী ছুরির দাগের জন্য। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনি যদি মনোযোগ দিয়ে কোনো কিছুর উপর রিসার্চ করেন, তখন ধরেন এই কাগজটা নিয়ে আপনি রিসার্চ করছেন, কাগজে প্রতিটা অক্ষর জীবন্ত হয়ে ওঠে, তারা আপনার সাথে কথা বলবে, তারা অপেক্ষা করে আপনি এই কলমের দাগটা কোন দিকে দেন। ঠিক সেই রাতে এই ঘটনাই ঘটেছিল। আজকের বিহাইন্ড দ্য সিনের খবর সংযোগের বিশেষ আয়োজনে আজ আমরা সেই কক্ষের আলো আধারের গল্প নিয়ে এলাম, যেখানে হাসি মানে কৌশল, চোখের ইশারা মানে গোপন সামরিক নকশা, আর নীরবতা পর্যন্ত হয়ে যায় শক্তিশালী বার্তা। এমন এক জগৎ যেখানে প্রতিটি সিদ্ধান্ত বিশ্বের কোথাও না কোথাও একটি নতুন সীমানা এঁকে যাচ্ছে, নিঃশব্দে, কেউ জানে না, অথবা মুছে দেয় কোনো রাষ্ট্রের নাম। Мною принято решение о проведении специальной военной операции. আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন, আর এই লাইভ সিক্রেট থিয়েটার থেকে চোখ সরাতে পারবেন না, কিন্তু এটা কথা দিলাম। কমেন্টে জানাতে ভুলবেন না কি সেটা হচ্ছে আপনি কোথা থেকে দেখছেন, পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন, অবশ্যই আমাদের জানাবেন। কারণ এই গল্প শুধু খবর নয়, এটি হলো বাস্তব বিশ্বের সবচেয়ে বড় নাট্যমঞ্চের একটি রোমহর্ষক দৃশ্য, যেখানে অদৃশ্য শক্তিগুলো আপনার ভবিষ্যতের উপর কলম চালিয়ে যাচ্ছে প্রতিটি মুহূর্তে, আপনি টের পাচ্ছেন না। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য যোগাযোগ নম্বরের ডেসক্রিপশনে দেওয়া আছে। তাহলে চলুন আমার সঙ্গে আবার সেই হিমশীতল বরফের নিচে খুঁজে দেখি সেই পুতিন কি চিন্তা করছে। আপনি প্রস্তুত তো? চলুন তাহলে।
নিরাপত্তা উপদেষ্টার টেবিলে ছড়ানো বিশাল মানচিত্রের উপর ঝুঁকে আছে। টেবিলের কাছে প্রতিফলিত লাল আলোটি মিটমিট করে জ্বলছে। মস্কোর শীতল রাতে যেন আরও ঠান্ডা নেমে আসে, এক গহীন ঠান্ডা আপনার শরীরকে, আপনার মগজকে একেবারে ঠান্ডা করে দিবে। সে সময় এক উপদেষ্টা কাপা হাতে লাল মার্কার টেপ যেন কোনো নিষিদ্ধ রেখা টেনে দিতে যাচ্ছেন। আপনি দেখবেন কোনো সিনেমায় যখন দেখবেন কোনো কিছু আঁকা হচ্ছে, টেপ এভাবে টেনে রাখা হয়, তার মানে সেটা সে নিশানা করছে এই রাস্তা দিয়ে যাবে, বা সেটাই তার টার্গেট। মানচিত্রের কোণে ধোঁয়া উঠছে সাইবেরিয়ান কালো চায়ের কাপ থেকে। ধোঁয়াটা ধীরে ধীরে উঁচু হতে হতে সোজা গিয়ে মিশেছে সেই ব্যক্তির চোখে যার দৃষ্টির শীতলতা রাশিয়ান বরফ ঢাকা ট্রুডোকেও হার মানায়। ভ্লাদিমির পুতিন, চোখে তার সেই সিগনেচার শীতল আগুন, এতটাই শান্ত, এতটাই স্থির, যেন ভবিষ্যতের মানচিত্র তিনি আগেই পড়ে ফেলেছেন। পুরো ঘরটায় একটা অনুভূতি ছড়িয়ে আছে, যেন পৃথিবীর ভূ রাজনীতি আর রাষ্ট্রের সীমানাগুলো শুধু সাধারণ রেখা নয়, বরং এক দাবার বোর্ড। আর সেই খেলায় পুতিনই হলেন চিরকালীন গ্র্যান্ডমাস্টার। ঘরের আলো একেবারে ক্ষীণ, বাইরে তুষার পড়ছে। দৃশ্যটা একবার আপনি কল্পনা করুন, কি চমৎকার। কিন্তু এই চমৎকার দৃশ্যের ভিতরে আছে সব গভীর। পশ্চিমারা যাকে ষড়যন্ত্র বলে, পুতিন যেটাকে বলে আই ক্যান ক্যাপচার ইট। কিন্তু এখানে এই ঘরে পৃথিবীর পরবর্তী ভূমিকম্পের সম্ভাব্য উপকথা লেখা হচ্ছে, যেটা আমি ঠিক 20 সেকেন্ড আগে বললাম। মার্কার হাতে উপদেষ্টারা হিসাব করছে, পাশে বড় স্ক্রিনে যুদ্ধের ভেক্টর, উপগ্রহ চিত্র, সামরিক লজিস্টিক গ্রাফ, আর ঠিক মাঝখানে পুতিন বসে আছেন শব্দহীন, অপরিবর্তনীয়, কিন্তু ভেতরে যেন কিছু তীব্র হিসাব করছেন। আজকের এই আপনাকে যে গল্পটা শুনেছি দর্শক, বারবার বাঘের কথা, টাইগারের কথা কেন আসছে? আপনি ন্যাশনাল জিওগ্রাফি বা কোনো ভিডিওতে দেখে থাকবেন, বাঘ যখন শিকার করে খুব শান্ত হয়ে এক জায়গায় ঝোপের ভিতরে বা কিছু দূরে বসে থাকে, ঘাপটি মারে, আমরা যাকে বাংলা ভাষায় বলি ঘাপটি মারে বসে থাকে। তার চোখ কিন্তু একদম স্থির থাকে, একদম তার পলক নড়ে না, তার দৃষ্টিটা থাকে সেই শিকারের উপর। সেই সামান্য মুভমেন্টে সে ঝাঁপিয়ে পড়ে। ঠিক পুতিনই সেই কাজটাই করছেন। ইউক্রেনের খেলা প্রায় শেষের দিকে, এটা আমরা সবাই জানি। এক উপদেষ্টা নিচু গলায় বললেন, আরেকজন মানচিত্রের এক কোণের দিকে ইঙ্গিত করে, এরপর কোন চাল স্যার, বাল্টিক নাকি দক্ষিণ দিকে? পুরনো প্রভাব বলে পুতিনের সামনে মানচিত্র ফেলে এভাবে দেখাচ্ছে কোনটা এখন আমরা টার্গেট করব। পুতিন এই সময় কোনো উত্তর দেন না, শুধু চোখ সরিয়ে তাকান মানচিত্রের সেই অংশে যেখানে ইউরেশিয়ার শক্তিরেখা আর পশ্চিমা জোটের সীমানা একে অপরকে ধাক্কা দিয়ে রেখেছে। আর তার সেই দৃষ্টি, যার মানে ডিকোড করা বিশ্বের সবচেয়ে কঠিন কাজ, হঠাৎ ঘরটাকে আরও ভারী করে তোলে। পুতিনের দৃষ্টি, যারা সাইকোলজি নিয়ে জানেন, যারা সাইকোলজি নিয়ে খেলাধুলা করেন বা পড়াশোনা করেছেন, তারা বুঝতে পারবেন অনেক সময় মানুষের চোখ দেখে অনেক কিছু বলে দেওয়া যায়, কিন্তু এক্ষেত্রে পুতিন সেই ধাঁচের পড়েন না। পুতিনের চোখ দেখে আপনি বুঝতে পারবেন না সে কি সিদ্ধান্ত নিচ্ছে, সেটা আলাদা জিনিস। সেই মুহূর্তে বোঝা যায় দাবার বোর্ডের পরবর্তী ঘুঁটি ইতিমধ্যে তার মাথায় চলে গেছে। কিভাবে চালটা দিতে হবে কেবল বাকিদের জানানো বাকি। ইউক্রেনে যে জয় পুতিনকে লক্ষ্য মনে হচ্ছে, সীমান্ত হোক বা কূটনীতির জটিল নকশা, তার আসল লক্ষ্য নয়। এটা এতক্ষণে আপনারাও নিশ্চয়ই বুঝে গেছেন। এটি কেবল একটি মহাকাব্যিক প্রকল্পের প্রথম অধ্যায়। আপনি একটা যুদ্ধ জয়ের একটা উপন্যাস লিখছেন, মহাকাব্য লিখছেন, ইউক্রেনটা ছিল প্রথম চ্যাপ্টার। ভ্লাদিমির পুতিনের চোখে সোভিয়েত যুগের নকশা এখনও বেঁচে আছে। পুরনো মানচিত্রটি তার অন্তর্নিহিত ক্যাম্পাস, মানে মানুষ যে ক্যাম্পাস ব্যবহার করে না সোভিয়েত ইউনিয়নের দিকে, সেই কাঁটাটা কিন্তু সে দিয়ে রেখেছে। মলদোভা সোভিয়েত স্মৃতির সহজ শিকার। মস্কোর কর্মকর্তারা হাসি মুখে যাকে বলে দক্ষিণ পশ্চিম করিডর। মলদোভার ভেতরে লুকিয়ে আছে ট্রান্সনিস্ট্রিয়া, একটি বিচ্ছিন্ন অঞ্চল যা মস্কো বহু বছর ধরে পেছন থেকে সমর্থন করছে। মলদোভাকে কেন প্রথমে পুতিন বেছে নিতে চান বা বেছে নিয়েছেন অলরেডি? কারণ সে ন্যাটোর সদস্য নয়। দুর্বল অর্থনীতি, রাজনৈতিক বিভাজন এবং রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীর উপস্থিতি, সব মিলিয়ে এটি পুতিনের জন্য এক নরম, সহজ, সফট টার্গেট। ইউক্রেনের পর যদি তিনি দ্রুত প্রভাব বিস্তার করতে চান, মলদোভা হবে সবচেয়ে সম্ভবপর প্রথম ধাপ। কিন্তু পুতিনের চোখে এটি কেবল সোভিয়েত পুনরুদ্ধারের সাইড কোয়েস্ট, মানে এটা সামান্য, এখান থেকে শুরু। জর্জিয়ার নামটা কেন বললাম? অসমাপ্ত যুদ্ধে 2008 সালের যুদ্ধে আংশিকভাবে জয়লাভ করেছিল রাশিয়া, কিন্তু পুরোপুরি নয়। জর্জিয়ার দুটি অঞ্চল
আবখাজিয়া ও দক্ষিণ ওসেটিয়া রাশিয়া সমর্থিত, তবে দেশটি এখনও পশ্চিমমুখী, মানে ন্যাটোর দিকে, ইউরোপের দিকে দেশটি একটু ঝুঁকে থাকে তাদের দিকে। পুতিন চিন্তা করলেন জর্জিয়া সোভিয়েত মানচিত্রে তো তার দক্ষিণের চাবিকাঠি, কেন এটি ভয়ঙ্কর হতে পারে? জর্জিয়া ন্যাটোতে যোগ দিতে চায়, ঠিক যেমন যোগ দিতে চেয়েছিল কে? ইউক্রেন। রাশিয়া এটাকে নিজেদের বাফার জোন মনে করে। ককেশাস অঞ্চলের নিয়ন্ত্রণ দীর্ঘদিনের স্বপ্ন রয়েছে পুতিনের। বিশ্লেষকরা কি বলছেন? বিশ্লেষকদের কাজ হচ্ছে এইসব বিষয়ে কাটাছেড়া করা আর নেগেটিভ তথ্য ছড়ানো, কিন্তু এখানে কি বলছে তারা বলছে পরবর্তী বড় যুদ্ধের থিয়েটার যদি কোথাও তৈরি হয় সেখানে জর্জিয়া প্রথম ধাপ হতে পারে। এখানে বিশ্লেষকরা কিছুটা সঠিকও হতে পারে। বাল্টিক রাষ্ট্রগুলো পুতিনের সবচেয়ে অ্যাম্বিশাস স্বপ্ন। লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, তিনটি দেশই ন্যাটো সদস্য, তিনটি সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, তাই পুতিনের দৃষ্টি যাবে সেই দিকে। এই দেশগুলো দখল মানে শুধু সোভিয়েত মানচিত্র পুনর্গঠন নয়, এটি হবে একটি পুতিনের স্বপ্নের শেষ ধাপ, যেখানে প্রতিটি লাইন, প্রতিটি শহর, প্রতিটি সমুদ্র সৈকত তার কৌশলের অংশ হয়ে উঠবে। এই খেলা শেষ হলে বিশ্ব মানচিত্রে কি রং বদলে যাবে? সাসপেন্স, কূটনীতি, ইতিহাস এবং সামরিক কৌশল সবকিছু মিলিয়ে এটি এক রহস্যময় কাহিনী গড়ে তুলবে। তাহলে এগুলি কি সত্যিই টার্গেট? পুতিন কি ভাবছেন অন্য কিছু? সরাসরি নয়, কিন্তু কৌশলগতভাবে। হ্যাঁ, ঠিক সেইখানেই খেলা। কারণ পুতিনের দীর্ঘমেয়াদী স্বপ্নটা কোনো রাতারাতি জাগার ইচ্ছে নয়, এটা তার বহু বছরের নকশা। রাশিয়ার চারপাশে এক বিশাল পশ্চিম মুক্ত নিরাপত্তা বলয় তৈরি করা। এখন যেটা ঘটনা, আধুনিক যুগে তো আপনি কোনো দেশ সেভাবে দখল করতে পারবেন না। ইউক্রেন কিন্তু রাশিয়া দখল করলেও ইউক্রেনকে সে কিন্তু মানচিত্রের ভিতরে নেবে না, কারণ হচ্ছে ইউক্রেনে তার সমর্থিত সরকার বসাবে, সব কিছু থাকবে ইউক্রেনের হাতে, কিন্তু এই যে চাবিটা, শহরের চাবিটা থাকবে পুতিনের পকেটে। সেই রকম এই রাশিয়ার চারপাশের যে দেশগুলোর কথা আমি এতক্ষণ বললাম, এগুলো কিন্তু সরাসরি রাশিয়া আক্রমণ করবে না। কি করবে? ভিতরে বাফার স্টেট গঠন করার চেষ্টা করবে, তার নিজের বাহিনী, গোয়েন্দা বাহিনী, সাইবার সেলকে আরও শক্তিশালী করবে, করে এখানে ছড়াই দিবে বিভেদ। সেই রাষ্ট্রের জনগণ মাঠে নামবে সেই রাষ্ট্রের সরকারের বিরুদ্ধে, তখন পুতিন তার পক্ষের লোককে সেখানে ক্ষমতায় বলবে। এইটাই হলো পুতিনের গেম। এখনই কি তিনি ট্যাঙ্ক নামাবেন? না, পুতিনের খেলা কখনোই এত সহজ সরল নয়। তিনি জানেন বড় যুদ্ধ ঢাকঢোল পিটিয়ে আসে না, এটি ছায়া গড়িয়ে আসে নীরবে, অদৃশ্য হতে। দর্শক মণ্ডলী, আমি 10 সেকেন্ড আগে যে কথাগুলো বললাম ঠিক এইগুলাই। সে কারণে শুরু হয়ে গেছে অন্যরকম যুদ্ধ, হাইব্রিড যুদ্ধ, যেখানে গোলার বদলে উড়ে যায় কোড, বোমার বদলে ফাটে সাইবার আক্রমণ, আর ট্যাঙ্কের গর্জনকে ছাপিয়ে ওঠে মিথ্যা তথ্যে নীরব বিশ্ব। রাজনৈতিক হস্তক্ষেপ, বিদেশি নির্বাচনের অদৃশ্য ঠেলা বললে ভুল হবে, অদৃশ্য চাপ, সোশ্যাল মিডিয়ার গুতো, বিভ্রান্তির ঢেউ, এসব কিছুই শুরু হয়ে গেছে বহু আগে থেকে। পুতিনের যুদ্ধ মানে আর আগের মতো যুদ্ধ না, এটা ধোয়ার মতো অদৃশ্য কিন্তু দম বন্ধ করা এক খেলা। এই ধোয়ায় কিন্তু পুতিন তার কাকে, ম্যাডম্যাক্সকে নামাবে না, এই ধোয়ায় নামবে সাইবার সেল। পুতিনের সেই গোপন মানচিত্রে কোন কোন দেশ থাকতে পারে বা কেন, চলুন দেখে আসা যাক। কাজাকিস্তান, রাশিয়ান ভাষাভাষীর জনগোষ্ঠীর উপস্থিতি, বিশাল ভূমি, কৌশলগত গুরুত্ব রয়েছে, সবই আছে, কিন্তু চীন এবং মধ্য এশিয়ার জটিলতা পুতিনকে আপাতত পিছিয়ে রাখছে। বেলারুশ, আসলে বেলারুশ পুতিনের টার্গেট নয়, বরং তার পকেটে থাকা একটি দেশ, একদম নিরাপদে রয়েছে, ভবিষ্যতে গভীর একীকরণের লক্ষ্য। আর আর্মেনিয়া, সে তো রাশিয়ার প্রভাব অনেক কমেছে আগে, পশ্চিমা শক্তি ঢুকছে, এটি পুতিনের এক প্রকার মাথা ব্যথার কারণ হতে পারে। সরাসরি আক্রমণ নয়, কিন্তু ক্ষমতা পাল্টানো ও পুতুল রাজনীতি হতে পারে। ক্রেমলিনের আলোগুলো রাত বাড়ার সাথে সাথে নিভে আসে। পুতিন ধীরে ধীরে তার পুরনো সোভিয়েত মানচিত্রটি খুলে দেখেন, চোখে তার অপরিসীম নীরব দৃঢ়তা, যে মানচিত্র এক সময় ছিল সেটা আবারও হবে, কেবল সময়ের অপেক্ষা আর কৌশলের ভিন্নতা। ইউক্রেন হয়তো তার যাত্রার প্রথম ধাপ মাত্র, পরবর্তী ধাপ অনেক বড় কোয়েশ্চেন মার্ক।
সেটি নির্ভর করবে আন্তর্জাতিক রাজনীতির অস্থিরতার উপর, ন্যাটোর সিদ্ধান্তের উপর, পশ্চিমা বিশ্বের মনোযোগের উপর। কারণ পশ্চিমা বিশ্ব যদি ওখানে ফোকাস দেয়, পুতিন আরেকটু অপেক্ষা করবে। পশ্চিমা দৃষ্টির ফোকাস যেই সরল, পুতিনের খেলা সেই শুরু। কিন্তু একটি জিনিস নিশ্চিত, পুতিন থামবেন না। তিনি এমন এক নেতা যিনি বিশ্বাস করেন ইতিহাসকে বল প্রয়োগে লেখা সম্ভব। তাই প্রশ্নটি কেবল পরবর্তী টার্গেট কোন দেশ না, প্রকৃত প্রশ্ন হলো বিশ্ব কি প্রস্তুত? খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ারটা কিন্তু দিতে ভুলবেন না। খবর সংযোগের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পথ চলার সাথী হন। আর হ্যাঁ, আপনি কোন দেশ, বিভাগ, জেলা, উপজেলা, গ্রাম থেকে দেখছেন সেটিও জানিয়ে দিন। আপনাদের সেই এক একটি মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। আজ এই পর্যন্ত। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময়ে আবার ফিরব নতুন টপিক, গভীর বিশ্লেষণ, আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।